এইচএসসি ও সমমানের ফল প্রকাশ পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ, জিপিএ 5 1.5 লক্ষাধিক শীর্ষে ঢাকা বোর্ড। ৬২ পৌরসভায় চলছে ভোট গণনা, আওয়ামী লীগের জয় জয়কার। করোনায় আরও ১৭ জনের মৃত্যু, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবৈজ্ঞানিক প্রচার, ভয় না পাওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। কুয়েতে পাপুলের শাস্তি বাংলাদেশের জন্য দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। সাংসদ থাকবে কিনা সিদ্ধান্ত দেশীয় আইনে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, ভাসানচরে আরও ১,৪৬৬ রোহিঙ্গা, নতুন আশ্রয় পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা। করোনা সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়া হয়নি, শিক্ষাবর্ষ নষ্ট করতে চায়নি সরকার। এমন পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় ফল প্রকাশের পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফেব্রুয়ারি পর্যন্ত পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এইচএসসির ফল মূল্যায়ন করে নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল। ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের অনুষ্ঠানে 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফল তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। এ সময় দেয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও পরীক্ষা না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা করলাম, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। যাতে আমাদের শিক্ষার্থী তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। তাদের জীবনটা চলমান থাকুক, সেটাই আমরা চাই। ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান সরকার প্রধান। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধার সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নেব। শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরীক্ষা ছাড়া 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এবার 13,67,377 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,60,807 জন, যা মোট পরীক্ষার্থীর 11.83%। এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হলো। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। পরীক্ষা ছাড়াই 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হলো। এবার জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন পরীক্ষার্থী।
জিপিএ 5-এর শতকরা হার 11.38%। 9,063টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে 11,45,329 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,53,614 জন। জিপিএ 5-এর শতকরা হার 13.14%। পরীক্ষার যে চাপ আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ অনেক বেশি পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব তা যেন না হয়। আমরা যেন সত্যিকার অর্থেই এই শিক্ষার মধ্য দিয়ে সত্যিকার শিক্ষা মধ্য দিয়ে মানুষ গড়ে তুলতে পারি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,699টি মাদ্রাসার 86,138 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,243 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের 1,785টি প্রতিষ্ঠানের 1,24,320 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,236 জন। আমাদের পরীক্ষার্থীরা তারা সকলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু অতিমারির কারণে পরীক্ষাটি দিতে পারেনি। আজকে তাদের এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে এই মূল্যায়ন প্রকাশ করা হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়নে পাশ করল সবাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এইচএসসির ফল প্রকাশ নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। ৬২টি পৌর নির্বাচনে অধিকাংশ পৌরসভার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। তৃতীয় ধাপের পৌরসভার সবকটিতেই ভোট হয়েছে ব্যালটে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফল। শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের আবুল কালাম আজাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভেদরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদার জয়ী। জাজিরায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস মাতবর। শেরপুরের নকলায় আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন। সিলেটের গোলাপগঞ্জে স্বতন্ত্র আমিনুল ইসলাম রাবেল। জাকিগঞ্জে স্বতন্ত্র আবুল আহাদ। ময়মনসিংহের গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম। ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র আব্দুস সাত্তার। নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগের আমিনুর রহমান। নোয়াখালীর চৌমুহনীতে স্বতন্ত্র খালেদ সাইফুল্লাহ। হাতিয়ায় আওয়ামী লীগের KM ওবায়দুল্লাহ বিপ্লব। ঝালকাঠির নলসিটিতে আওয়ামী লীগের ওয়াহেদ খান। বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের হারিচুর রহমান। মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের ফারুক হোসেন। কোটচাঁদপুরে স্বতন্ত্র শহীদুজ্জামান সেলিম। টাঙ্গাইলে আওয়ামী লীগের SM সিরাজুল হক। মধুপুরে আওয়ামী লীগের সিদ্দিক হোসেন খান। সখীপুরে আওয়ামী লীগের আবু হানিফ আজাদ। ভুয়াপুরে আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ ও মির্জাপুরে আওয়ামী লীগের সালমা আক্তার বিজয়ী। নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের আলাউদ্দিন। পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগের গোলাম কবির। সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগের মনিরুজ্জামান বুলবুল। ফেনীতে আওয়ামী লীগের স্বপন মিয়াজি। মৌলভীবাজারে আওয়ামী লীগের ফজলুর রহমান। বরগুনায় আওয়ামী লীগের কামরুল আহসান মহারাজ। পাথরঘাটায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন। চুয়াডাঙ্গার দর্শনায় আওয়ামী লীগের মতিয়ার রহমান। নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌস। ভোলার দৌলতখানে আওয়ামী লীগের জাকির হোসেন ও বোরহান উদ্দিনে রফিকুল ইসলাম বিজয়ী। লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের আবুল খায়ের পাটোয়ারি। কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের মামুন সরকার মিঠু। রাজশাহীর কেশরহাটে আওয়ামী লীগের শহীদুজ্জামান শহীদ। দিনাজপুরের হাকিমপুরে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত ও শেরপুরের নালিতাবাড়িতে আওয়ামী লীগের আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। রত্না জামান, 21 টেলিভিশন। এর আগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপে ৬২ পৌরসভার শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফেনী ও লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতায় আহত হয় অন্তত ২২ জন। অনিয়মের অভিযোগ এনে বেশ কয়েকটি স্থানে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম।
উৎসবমুখর পরিবেশে ৬২ পৌরসভায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম কাজীরখিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে চলে আসছে, তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেনীতে প্রতিপক্ষের হামলায় ১৪ নম্বর ওয়ার্ডের ২ কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন। এদিকে অনিয়মের অভিযোগ এনে সাতক্ষীরা, চাঁদপুর, চুয়াডাঙ্গার দর্শনা, বগুড়ার শিবগঞ্জ, নাটোরের সিংড়া, ময়মনসিংহের ভালুকা ও বরিশালের গৌরনদীতে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। প্রত্যেকটা সেন্টার আমাদের এজেন্টদেরকে ধাক্কা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। এছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, যশোরের মনিরামপুর, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, গোপালগঞ্জের টঙ্গিপাড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ড ও কোটচাঁদপুর, কুমিল্লার বড়ুরা ও চৌদ্দগ্রাম, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নীলফামারী, ভোলা ও গাইবান্ধা সহ প্রায় সবকটি পৌরসভাতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। নতুন করে শনাক্ত ৩৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১২,০৮৪টি। এ পর্যন্ত মোট শনাক্ত ৫,৩৪,৭৭০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২ আর সুস্থতার হার ৮৯.৬৩। নতুন ৩৩৭ জন সহ সুস্থ ৪,৭৯,২৭৯ জন। এদিকে করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জের ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের বিশেষ অবহিতকরণ সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু করোনা ভাইরাসের টিকাই নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। টিকা নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ওষুধের ক্ষেত্রেই স্বাভাবিক, তার চিকিৎসা আছে, কাজে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই এবং টিকা না নেওয়াটাই ভয়ের ব্যাপার বেশি হবে। যে কোনো সময় আক্রান্ত হতে পারে, সেই জন্য টিকা নেওয়াটাই আমি মনে করি ভালো হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার অবৈজ্ঞানিক। তাই জনগণকে নির্দ্বিধায় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তবে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেয়া রোগী কিংবা মারাত্মক অ্যালার্জি যাদের আছে তাদেরকে টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন। টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব বলে জানান এই মেডিসিন বিশেষজ্ঞ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ২৭ জানুয়ারি ঐতিহাসিক একটি দিন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা টিকা নেয়ার জন্য প্রস্তুত। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাহস জোগালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা ধ্বনিতে শুরু হলো টিকাদান কার্যক্রম। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরো অনেক রোগীর সেবা করো। দ্বিতীয় দিনে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে টিকা নেন আইসিটি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে ভ্যাকসিনেশন। এরই মধ্যে বিভিন্ন জেলায় ভ্যাকসিন পৌঁছেছে। গত বছরের ৮ মার্চ সংক্রমণের শুরু থেকে প্রথম টিকা প্রয়োগ। দৃঢ়তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে নানা গুজবের ধারাবাহিকতায় টিকা নিয়েও আছে নানা অপপ্রচার। ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। প্রথম বলছে পাবো কিনা, এখন বলছে নিব কিনা, এরকম কথা কিন্তু চলছে। এসব অপপ্রচার দূর করে জনগণ নিঃসংকোচে, নির্ভয়ে, ভয় ভীতি উপেক্ষা করে আপনি কিন্তু টিকা নিতে পারবেন। তথ্যের যোগ, আপনি গোপন রাখার মতো কিছু নাই, কিন্তু তাদের যারা আসলে অথেন্টিক লোক যারা, তারা যেটা বললো আপনি ওইটা গ্রহণ করবেন। শরীরে প্রতিরোধ ক্ষমতা নেই, মারাত্মক অ্যালার্জি কিংবা কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তিদের টিকা না নেয়ার পরামর্শ এই মেডিসিন বিশেষজ্ঞের। 18 বছরের নিচে কাউকে কিন্তু দেওয়া হচ্ছে না।
গর্ভবতী মহিলা এবং যারা রিসেন্ট দুগ্ধপান করান তাদেরও। তৃতীয় হলো যারা মুমূর্ষু রোগী, সিরিয়াস রোগী, বিছনায় শুয়ে আছে, হাসপাতালে ভর্তি, ডেঞ্জারাস অবস্থা, অন্য রোগ, জটিল রোগ, তাদের কিন্তু না দেওয়াই ভালো। আরেকটা হলো যাদের অ্যালার্জিক রিয়েকশন আছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার 8 সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ। 1 বছর থাকবে এর কার্যকারিতা। 2টা ডোজ লাগবে, আমরা যেটা নিয়ে যাচ্ছি। প্রথম একটা নিব, 8 সপ্তাহ পরে কিন্তু আরেকটা নিব। প্রথম যে ডোজ দেওয়া হয় তখন তো অ্যান্টিবডি তৈরি করতে হবে, তো এটা প্রায় 1-1.5 মাস কিন্তু লেগে যায় আর কি। তারপরে রিয়েলি যখন আসলে আরেকটা ডোজ দিলে তখন কিন্তু পুরোপুরি ডোজটাই এরকম। সবাইকে সুরক্ষিত রাখতে টিকা নেয়ার পরেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ভ্যাকসিনও নিব আমরা, স্বাস্থ্যবিধি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কুয়েতের শাস্তি হওয়াটা বাংলাদেশের জন্য দুঃখজনক ও কষ্টকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সন্ধ্যায় বঙ্গবন্ধুর টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা দেশের আইন অনুযায়ী নির্ধারণ হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মানব পাচারের মামলায় গেল বছর কুয়েতে গ্রেফতার হন স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল। এরপর তার বিরুদ্ধে মানব পাচার, ঘুষ লেনদেন সহ 3টি মামলা করে কুয়েতি পুলিশ। গত প্রায় 9 মাসের বিচারিক কার্যক্রম শেষে ঘুষ লেনদেনের মামলার রায় হয়, তাতে 4 বছরের সাজা হয় তার। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন বাংলাদেশি হিসেবে অন্য দেশের আদালতে দোষী সাব্যস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। তবে এ ঘটনার জন্য কুয়েতের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে জানান তিনি। এবং এটা খুবই দুঃখজনক, অবশ্যই এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। সো ওনার অ্যাপিলের নাকি স্কোপ আছে, তো দেখা যাক কি হয়। বাট আমরা ওই দেশের সরকার জানালেই আমরা আমাদের দায়িত্ব, যেটা আমাদের পার্লামেন্টকে জানাবো। আমরা এখনও পাইনি। আমাদের রাষ্ট্রদূতের সাথে আমার আলাপ হয়েছে এবং আমরা ওনাকে ফর্মাল ইনস্ট্রাকশনও দিয়েছি যে অফিসিয়াল ভার্সনটা শোনার জন্য, so that we can take necessary action here in Bangladesh. বাংলাদেশি সংসদ সদস্যের কুয়েতি আদালতে ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হয় তার সংসদ সদস্য পদ বিষয়ে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের আইনে তো আছে, যদি কারো বিরুদ্ধে ক্রিমিনাল কেসের যে হয়, ভার্ডিক্ট হয় এবং বিশেষ করে তাহলে তাকে সংসদ থেকে অপসারণের নীতি আছে। এদিকে পাপুলের এমপি পদ বাতিলের মামলা দ্রুত শুনানির জন্য শিগগিরই হাইকোর্টে একটি আবেদন করা হবে। সংশ্লিষ্ট আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, তাতে কুয়েতি আদালতের রায় আদালতকে জানানো হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফায় আজও ভাসানচর গেল আরও 1466 জন রোহিঙ্গা। সকালে পতেঙ্গার বোট ক্লাব থেকে নৌবাহিনীর 4টি জাহাজে করে তাদের ভাসানচর নেওয়া হয়। সব সুযোগ সুবিধা থাকা সহ নতুন আশ্রয়স্থল পেয়ে খুশি রোহিঙ্গারা। এজন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তারা। ইফরাজ নূরের ক্যামেরা থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। ভাসানচরে স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় ধাপে এদিন আরও 1466 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর। সকালে পতেঙ্গা থেকে রোহিঙ্গাদের নিয়ে 4টি জাহাজ ভাসানচরে রওনা করে। দুপুর 1টার দিকে জাহাজগুলো ভাসানচর পৌঁছে। 3 দফায় এ পর্যন্ত প্রায় 7000 রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হলো। এর আগে শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর রোহিঙ্গাদের পতেঙ্গা বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। নতুন আবাসস্থলে যাওয়া রোহিঙ্গারা জানান, ভাসানচরে বসবাসরত স্বজনদের মুখে সেখানকার উন্নত জীবনের কথা শুনে তারা স্বেচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছেন। আমাদের তো অনেক ভালো লাগছে আর আমাদের অনেক সুবিধা করে আত্ম হচ্ছে। ভালো লাগছে, আমরা ভালো করে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন বলছে ভালো, সেজন্য আমরা চলে যাচ্ছি। দীর্ঘদিন ধরে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিকরা নতুন আবাসস্থল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার ধন্যবাদ দিচ্ছিলাম, হাসিনা বলতে জায়গা ভালো, ভাসানচর ভালো, তাই তো আমরা চলে আসছি। 2312 কোটি টাকা ব্যয়ে প্রায় 13,000 একর আয়তনের ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। চরটিতে 1 লাখেরও বেশি মানুষ বসবাস করতে পারবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
বেইলি ব্রিজের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ, নেওয়া হয়নি বিশেষজ্ঞ কমিটির মতামত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পঞ্চম ধাপে 31 পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়া প্রার্থীরা দলের সভাপতির স্বাক্ষরিত চিঠি ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করবেন। পরে তা মনোনয়ন ফর্মের সঙ্গে জমা দিলেই পাবেন নৌকা প্রতীক। আগামী 2 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেবার শেষ দিন। 28 ফেব্রুয়ারি ইভিএমে ভোট হবে এসব পৌরসভায়। মনোনয়ন বোর্ডের সভায় 31 পৌরসভা ছাড়াও 4 উপজেলা ও 3 ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। নিয়মের তোয়াক্কা না করেই বেইলি ব্রিজের ব্যবহারযোগ্য স্টিলের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ করেছে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আর যেসব এলাকার মালামাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে সেই এলাকার কর্মকর্তারাও বিষয়টি জানেন না। প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় সারা দেশে এরকম স্টিলের বেইলি ব্রিজের সংখ্যা নেহায়েত কম নয়। বিভিন্ন সময় এসব বেইলি ব্রিজ ভাঙা হয়। আর বিক্রির টেন্ডার করতে হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্ধারিত কমিটির সুপারিশ থাকতে হয়। কিন্তু সম্প্রতি দিনাজপুর ও বরিশালের বেইলি ব্রিজের স্টিল বিক্রির উদ্যোগ নেওয়া হলেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বরিশাল বিভাগের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রির নির্দেশনা দেন। 7 নির্দেশনায় কয়েক হাজার কেজি স্টিল বিক্রির ব্যবস্থা নিতে বলেন। বেইলি ব্রিজ হয় নাই, এইখানে অনেক বছর আগে একবার ওই মেকানিক্যাল হয়েছিল। এগুলো সার্ভে করার প্রক্রিয়া দিন আছে, মানে করবে আর কি। তবে মালামাল বিক্রির বিষয়ে কিছুই জানেন না স্থানীয় কর্মকর্তারা। এটা নরমালি মেকানিক্যাল জিনিস আমরা করি না, মেকানিক্যাল থেকে করে, এগুলো আমাদের সিভিল ওয়ার্ক। তো বরিশালের মতো দিনাজপুরের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রিরও সুপারিশ পাঠান অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সেখানেও 17টি নির্দেশনায় স্টিল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এখানেও স্থানীয় কার্যালয় কিছুই জানে না। সার্ভে করা হয়, সার্ভে রিপোর্ট অনুমোদন করা হওয়ার পরে আমরা পরে অপশনে চলে যাই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলেও ধরেননি, খুদে বার্তারও জবাব দেননি। প্রধান প্রকৌশলীর কাছে গেলেও কথা বলতে রাজি হননি তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও শক্তিশালী করতে চায় সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে প্রথমে ই-লার্নিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন ও অগ্রগতি তা যেন ধরে রাখা যায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। ই-লার্নিং কোর্সে অংশ নিচ্ছেন দেশের ইউনিয়ন পরিষদের সচিবরা। 22 কোটি টাকা আত্মসাৎ ও পাচার এবং জোরপূর্বক ফ্ল্যাট দখল করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহযোগী মশিউর রহমান মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে দাবি করা হয়, 2 সহোদর ভাইয়ের 22 কোটি 78 লাখ টাকা আত্মসাতের পাশাপাশি ধানমন্ডিতে 2টি ফ্ল্যাটও দখলে রেখেছে প্রবাসী মশিউর রহমান মামুন। এর মাধ্যমে 11 কোটি 50 লাখ টাকা বিদেশে পাচার করে কয়েকটি কোম্পানি করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবারও এইচএসসির ফল প্রকাশ প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে মূল্যায়নের মাধ্যমে পাওয়া ফলে সন্তুষ্ট শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থী মূল্যায়নে পরীক্ষায় একমাত্র মাধ্যম নয়। মহামারীর এ সময় পরীক্ষা না নিয়ে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলেও মনে করেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। ফল প্রকাশের দিন, অথচ ক্যাম্পাসগুলোতে শুনশান নীরবতা, নেই কোলাহল। অদৃশ্য শত্রু করোনার কারণে ফল নিতে কলেজে আসা ছিল বারণ। এমন নিস্তব্ধতা তাই আগে দেখেনি কেউ। ফল দেখতে মহল্লার মোড়ে জড়ো কয়েকজন শিক্ষার্থী, হাতে মোবাইল ফোন। উৎকণ্ঠার চোখ বারবার নজর বোলাচ্ছে ওয়েবসাইটের দিকে। একে একে সবাই পেয়ে যায় রেজাল্ট, পাশ করে সবাই। তাই তো এই বাঁধভাঙা উল্লাস।
করোনা মহামারীর মধ্যে নতুন পদ্ধতির এই ফলে সন্তুষ্ট তারা। এখন যদি পরীক্ষা দিতে হতো তাহলে হয়তো যে আরো বাজেও হতে পারতো। ইচ্ছা তো ছিল যে হয়তো আরো ভালো হতে পারতো। সরকারি ডিসিশনের উপরে তার কোনো নেওয়া সম্ভব না, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কলেজের গণ্ডি পেরিয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা, স্বপ্ন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। অনার্স আমার ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টার্গেট। ফার্স্ট অফ অল পাবলিকে ট্রাই করব, যদি না হয় ইনশাআল্লাহ দেখব অন্য কোনো কলেজে। রেজাল্টের পর কেউ কেউ ছুটে গিয়েছে কলেজ ক্যাম্পাসে, দেখা করে শিক্ষকদের সাথে। কোনো ক্ষোভ নেই, কারণ ভালোই হয়েছে। এতগুলো স্টুডেন্টের লাইফ করোনার মধ্যে পরীক্ষা নিয়ে তো রিস্ক করে দেওয়া যায় না। গ্রেড পয়েন্ট অনুযায়ী আরো বেশি আসছে, তো আমি তো অনেক বেশি খুশি। শিক্ষকরা বলছেন করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ত। এই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার মাত্র 2 দিন আগে জানতে পেরেছে যে তাদের পরীক্ষা হবে না। তার মানে এরা প্রস্তুতি সম্পূর্ণ করে পরীক্ষার জন্য জাস্ট অপেক্ষা করছিল। এটা তার সার্বিক মূল্যায়ন না হলেও তার সম্পর্কে কিছুটা ধারণা নিয়েই তার রেজাল্টটা দেওয়া হয়েছে। পরীক্ষায় মূল্যায়নের একমাত্র মানদণ্ড না, একটা হতাশাপূর্ণ অবস্থা থেকে প্রথমত শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে এবং দেশবাসীকে মুক্ত করতে পেরেছে, এটাই হলো বড় কথা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এবার শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। টার্গেট অনুযায়ী যেন বসে না থাকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ওখানে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন ধরন সামাল দিতে বেসামাল অনেক দেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। রাজধানীর মিরপুরে ওয়াইএমসি স্কুলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কোচি সহ নগর কমিটির নেতারা। অনুষ্ঠানে কামাল মজুমদার বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছে স্থানীয় যুব সংঘ রান 25। প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ হুমায়ুন রশিদ জনি। এ সময় তিনি এলাকার উন্নয়নে এবং দরিদ্র জনসাধারণের যে কোনো সময় পাশে থাকার ঘোষণা দেন। অনুষ্ঠানে রান 25-এর সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান চৌধুরী সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। রান 25 বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মসূচিতে 1997 সালে প্রতিষ্ঠার পর থেকে সবসময় এলাকাবাসীর পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর রুস্তুম আলী ফরাইজি 4র্থ তলায় এই স্কুল ভবন উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা স্ট্যান্ডার্ড ক্যাম্পাসের সভাপতি লায়ন মেজবাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার এবং গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল আলমও উপস্থিত। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। HSC ও সম্মানের ফল প্রকাশ পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ GPA 5 1.5 লক্ষাধিক শীর্ষে ঢাকা বোর্ড। 62 পৌরসভায় চলছে ভোট গণনা, আওয়ামী লীগের জয় জয়কার। করোনায় আরও 17 জনের মৃত্যু, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবৈজ্ঞানিক প্রচার, ভয় না পাওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। কুয়েতে পাপুলের শাস্তি বাংলাদেশের জন্য দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। সাংসদ থাকবেন কিনা সিদ্ধান্ত দেশীয় আইনে।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।